রিসেন্টলি একজন পুলিশ ওনার ডিউটি চলাকালীন সময় অস্ত্রাগারে বসে নিজের অস্ত্র দিয়ে উনি আত্মহত্যা করেছেন। কিছুদিন আগে আমরা এরকম আরেকজন পুলিশেরও কিন্তু আত্মহত্যার খবর আমরা পেয়েছিলাম। এবং এটা অবশ্যই ঠিক যে আমাদের সমাজে পুরুষরাও সাফার করে, কিন্তু আমরা হয়তো আসলে এই যে ছেলেদের সাফারিংস, এই কথাটা শুনতে আমরা অভ্যস্ত না, আমরা পছন্দ করি না। আমরা এভাবে বিশ্বাস করি মেয়েরা সবসময় সাফার করে, মেয়েদের অনেক কষ্ট। আমি ডেফিনেটলি এটা অ্যাকনলেজ করি যে আসলেই মেয়েরা সাফার করে, কিন্তু অদ্ভুতভাবে আমাদের সমাজ এখন ৩টা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, যেখানে একটা শ্রেণীতে মেয়েরা অসম্ভব সাফার করে এখনো। মেয়েদেরকে অসম্ভবভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয় এবং মেয়েদের এই কষ্টগুলো কেউ শুনতেও চায় না। আর বাকি যে দুটো ভাগ থাকে, এই দুটো ভাগে দুটা এক্সট্রিম গ্রুপ থাকে এবং এই এক্সট্রিম গ্রুপের ভেতরে আমি যদি বলি লেফটিস্ট, রাইটিস্ট। সো এই দুটা ভাগে মেয়েরা অসম্ভব অ্যাগ্রেসিভ নিজেদের রাইট নিয়ে। এবং ইনফ্যাক্ট এই দুটো ভাগের মেয়েদেরকে ছেলেরা যদি কোনো কিছু নাও বলে, তাদের হাজব্যান্ডরা অসম্ভব গুডউইল হাজব্যান্ড হলেও তারা ছেলেদেরকে সব সময় ওভাবে পোট্রে করতে পছন্দ করে যে ছেলেরা কাইন্ড অফ খুবই প্রিভিলেজড, ছেলেরা কাইন্ড অফ সব দিক থেকে তাদেরকে মেয়েদেরকে কষ্টে রাখে এবং ছেলেরা সবসময় মানে ব্যাড ক্যারেক্টারিস্টিক্স বা এরকম কাইন্ড অফ একটা ভার্সন নিয়ে ঘোরে। এবং এই জিনিসটাতে আমরা যদি খেয়াল করে দেখি, অনেক সময় ছেলেরা যখন আসলে বিষণ্ণতায় যায় তারা কি আসলে শেয়ার করে? তারা যখন আসলে এংজাইটির ভিতরে যায় তারা কি শেয়ার করে? এবং আত্মহত্যা কিন্তু এমন একটা মেন্টাল হেলথ কন্ডিশন যেটাকে কিন্তু থামানো সম্ভব, প্রতিরোধ করা সম্ভব। কারণ যে মানুষটা আসলে আত্মহত্যা করতে যাবে সে কিন্তু মানে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তারা খুব ঠান্ডা মাথায় কিন্তু জিনিসটা নিয়ে চিন্তা করে, পরিকল্পনা করতে থাকে এবং কিভাবে এটাকে এক্সিকিউট করবে এবং কিভাবে সে এটাকে অপ্রতিরোধ্য একটা মানে প্ল্যান হিসেবে নিয়ে আসবে, ওভাবে করে কিন্তু তারা তৈরি করে। এবং তাদের কিন্তু বিভিন্ন রকম আমরা যদি বলি, আমরা কিছু, কিছু কিন্তু চিহ্ন পেয়ে থাকি যে সে যে আত্মহত্যা করতে যাচ্ছে, আত্মহত্যা করার পরে আমরা আফসোস করি তার কথার মাধ্যমে। কখনো সে হয়তো কোনো সুসাইড নোট লিখে রেখে যায় বা কখনো সে আসলেই হয়তো কারো কাছে সাহায্য চায় যে সে অসম্ভব বিষণ্ণ হয়ে পড়ছে, সে এটা নিতে পারছে না। বাট এগেইন দিন শেষে সে তো ছেলে। তার কথা তার যে খারাপ লাগতে পারে, তারও যে এরকম বিষণ্ণতা বা ডিপ্রেশনের মতো এরকম তীব্রভাবে আত্মহত্যার চিন্তাটা আসে, এটা শুনতে আমরা প্রস্তুত না। সে তো ছেলে। তারও যে কষ্ট হতে পারে, তারও যে দুশ্চিন্তা হচ্ছে, বিষণ্ণতা হচ্ছে এবং ওখান থেকে তার যে আত্মহত্যার মতো একটা চিন্তা চলে আসছে, এটা শুনতে আমরা প্রস্তুত না। এবং অনেক ক্ষেত্রে আমাদের সমাজে আমাদের পুরুষরা বলতে পারেন না যে উনি ওনার কনজুগাল লাইফে কোনো সাফারিংসের ভিতর দিয়ে যাচ্ছে কিনা। এবং ডেফিনিটলি আমরা যদি দেখি পুলিশ, এটা অবশ্যই অসম্ভব একটা ভালনারেবল জব, যেখানে ওনাদেরকে অসম্ভব বিভিন্ন ট্রমা বা বিভিন্ন সেন্সিটিভ বা বিভিন্ন অ্যাগ্রেসিভ অ্যাক্টিভিটির সম্মুখীন হতে হয়, মানসিক চাপে থাকতে হয়। সো ওটার পাশাপাশি সে যখন তার কনজুগাল লাইফে, যেখানে তার শান্তি পাওয়ার কথা, ওখানে যদি সে শান্তি না পায়, আসলে সে কিভাবে ওখানে সারভাইভ করবে? এবং এটা শুধু পুলিশ না, এরকম হাই প্রেশারের যে জবগুলো থাকে, এটা একজন পুরুষের জন্য অসম্ভব জরুরি হয়ে পড়ে। সে যখন বাসায় ফেরে দিন শেষে সে শান্তি পায় কিনা। ওখানেও যদি তাকে কাইন্ড অফ কন্টিনিউয়াসলি কমপ্লেইন, কন্টিনিউয়াসলি তার কোন জায়গাগুলোতে কমতি, কন্টিনিউয়াসলি তার নার্ভ স্টিমুলেটেড হয়ে থাকে, সে অ্যাকচুয়ালি সারভাইভ করতে পারাটা তার জন্য অসম্ভব টাফ হয়ে যায়। কিন্তু এই বিষয়টা আমরা কতজন মানতে চাই বা কতজন আমরা মানে নিতে পারি? এখন অনেক ক্ষেত্রে মেয়েরা আপনারা বলে থাকবেন যে হ্যাঁ, আমরাও তো সাফার করি। সো আমরাও যখন সাফার করি, ওরাও যখন আমাদেরকে দেয় না, আমরাও ওদেরকে দিতে পারি না। কিন্তু একটা জিনিস দেখেন, এই যে ওরাও আমাকে দেয় না, আমিও ওকে দিচ্ছি না, এটায় কি আসলে কোনো সমাধান আসে? এটায় তো কোনো সমাধান আসে না। এবং আমরা যখন আসলে মানে কারো কষ্টের কথা বলতে যাই, কেন তখন ওই মানুষটার কষ্টের কথা বাদ দিয়ে আমার কষ্টের কথা আগে বলতে হবে? যখন আসলে আমরা বলছি যে আমাদের সমাজে ছেলেরা সাফার করছে, আমরা কেন এই জিনিসটা নিতে প্রস্তুত না? কেন আমরা এটা শুনতে প্রস্তুত না আমাদের সমাজে মেয়েরা পরকীয়া করে? কেন আমরা এটা শুনতে প্রস্তুত না একটা মেয়ে অসম্ভব রকম সেনসিটিভিটির কারণে, তার ইগোর কারণে একটা ছেলের লিমিটকে অসম্ভব রকম পুশ করে? আমরা কেন এটা শুনতে প্রস্তুত না একটা মেয়ের সিভিয়ার অ্যাঙ্গার ইস্যুর কারণে সে তার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকে ফিজিক্যালি, মেন্টালি মানে টর্চার করে? কেন আমরা এটা শুনতে প্রস্তুত না একটা পুরুষ মানুষও সেক্সুয়ালি অ্যাবিউজড হতে পারে?
কারণ এগুলো খুব রেয়ার হয়, তাই না? আমাদের উত্তর এটাই থাকে, আপনি কয়টা দেখাবেন? কিন্তু আসলেই এই যে ছেলেদের সাফারিংস নিয়ে আমরা কতটুকু কাজ করি? একটা ভদ্র ঘরে, একটা মধ্যবিত্ত বলেন, উচ্চবিত্ত বলেন, মানে আ যেকোনো একটা মানে ঘরে একটা ছেলের জন্য তার সম্মান অনেক ইম্পোর্টেন্ট। ধরেন সে বাসায় ফিরল। বাসায় ফেরার পরে তার বউ তার সাথে রাগারাগি শুরু করলো, হইচই শুরু করলো, ইনফ্যাক্ট তাকে মারধরও করে ফেলল এবং এমনভাবে তার কমপ্লেইনগুলো বলা শুরু করলো, ধরা যেতে পারে ভোর রাত পর্যন্ত যে ভদ্রলোক অফিস থেকে ফিরল রাত ৮টা বা ৯টায়, তাকে ফজরের আজান পর্যন্ত বসায় রাখছে। কারণ তার বউকে এক্ষুনি সমাধান দিতে হবে, তার বউকে এক্ষুনি ঠান্ডা করতে হবে। ভদ্রলোক বসে আছে এবং সে এক্সস্টেড হয়ে যাচ্ছে। সেটা বলতেও পারতেছে না, কারণ বলতে গেলেই রাগারাগি, চিৎকার চেঁচামেচি, ভদ্রলোকের মান সম্মান নিয়ে টানাটানি। বা আরও এক্সট্রিম কেসে হয়তো বউ কমপ্লেন করছে যে আমি আত্মহত্যা করব। তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি এই মুহূর্তে আমাকে সমাধান না দাও, আমি আত্মহত্যা করবো এবং সুইসাইড নোটে তোমাকে ফাঁসায় দিয়ে যাব। একটা পুরুষ কি করবে? সে এটা পাবলিকলি এসে বলবে আমার বউ আমার সাথে এরকম করছে? মানে কাইন্ড অফ তার ফ্রেন্ড বলেন, পুরো সোসাইটি বলেন, তার কলিগরা বলেন, সবাই হাসবে। তুমি পুরুষ, তুমি তোমার বউ সামলাইতে পারো না, তুমি কেমন পুরুষ? এই কথাগুলো আমরা বলি না? সো এই জিনিসগুলো যখন হতে থাকে, একজন পুরুষ আস্তে আস্তে যে তার সহ্য সীমার বাহিরে চলে যেতে থাকে এবং তারও যে আসলে হিলিং দরকার, এটা অনেক সময় ছেলেরা বোঝে না, কারণ এটা তারা ওপেন আপ করতে পারে না। তাদেরকে তো এভাবেই মানুষ করা হয় যে তুমি অলওয়েজ প্রোটেক্ট করবা, তুমি অলওয়েজ প্রোভাইড করবা, তোমার নিজের যে হেল্প সিক করতে হবে না, এগুলো কোনো ব্যাপার না, এগুলো জাস্ট মেয়েদের ব্যাপার। সো তুমি হচ্ছে মানে বাঘ, তুমি বাঘের মতো থাকবা, তুমি সুপারম্যান। আলটিমেটলি সে ওটাই থাকে। এবং তার বউ যদি পরকীয়াও করে, সে চুপ করে ওটা সহ্য করার চেষ্টা করে। হজম করতে না পারলে আল্টিমেটলি মানে ছেলেরা যখন আত্মহত্যার প্ল্যানটা করে, আল্টিমেটলি এক্সট্রিম কেসে গিয়ে করে এবং ওনাদেরটাই বেশিরভাগ সময় সফল হয়। এবং এটা আমরা যখন আত্মহত্যার যে পার্থক্যগুলা করি, ছেলে বা মেয়ের আত্মহত্যার প্ল্যান বা ওটার এক্সিকিউশন বা সাকসেস রেট, এটাই বলে যে ছেলেদের মানে আত্মহত্যার যে প্ল্যানটা, এটা বেশিরভাগ সময় সাকসেসফুল হয় এবং তারা মারাত্মক রকমভাবে মানে অ্যাগ্রেশনের মাধ্যমে তারা সুইসাইডাল ওয়েটা বেছে নেয়। এবং রিসেন্ট একটা পডকাস্টে একটা শুনছিলাম, একটা স্টোরি আমি শুনছিলাম যে এরকম একজন ভদ্রলোক আত্মহত্যা করেছেন এবং আত্মহত্যা করার পরে তার বউকে মানে মোটামুটি সবাই কাইন্ড অফ বলছে যে তার বউয়ের কারণে আত্মহত্যা করছে। এবং যেহেতু পুলিশ বা ডিটেকটিভ যারা আছেন ওনারা এটা নিয়ে একটু কনফিউজ ছিলেন। সো ওনারা বউয়ের ফ্যামিলি বা ছেলের ফ্যামিলি ওনাদের সবার সাথে আলোচনা করেছেন এবং ওনারা অনবরত খুঁজছিলেন ভদ্রলোকের কোনো পরকীয়া আছে নাকি বা ভদ্রলোকের আদার্স কোনো ব্যাড হ্যাবিট বা অ্যাডিকশন আছে নাকি। বউও এটার জন্য খুব তৎপরতা চালাচ্ছিলেন যে এগুলো কি ওর কিছু আছে নাকি, ও কেন আত্মহত্যা করলো, সবাই তো আমার দিকে আঙুল তুলছে। এবং এরকম করে ওনাদের বউয়ের সাথে কখনো খুব ইন ডিটেইলস কথা হয়নি। তো প্রথম যেদিন ওনাদের জেরা বা বউয়ের সাথে বসার কথা, ওনারা বউয়ের কথা শুনলেন এবং বউ বউ যিনি ছিলেন ওনারা এতটুকু বুঝতে পারলেন যে উনি খুব ইমোশনাল এবং খুব সেনসিটিভ। এবং পরবর্তীতে একটা সময় ওনারা আ ভদ্রলোকের বাসায় গেলেন এবং ভদ্রলোকের যারা অ্যাকচুয়ালি সাপোর্টিং স্টাফ ছিলেন, আ যারা হচ্ছে গিয়ে মেইড সার্ভেন্ট ছিলেন, ওনাদের সাথে কথা বললেন এবং ওনারা খুব ইন্টারেস্টিং কিছু তথ্য পেলেন যে ভদ্রলোক অসম্ভব চুপচাপ একজন মানুষ ছিলেন এবং উনি জাস্ট অফিস আর বাসা, বাহিরে কোনো এক্সট্রা কাজে সময় দিতেন না। কিন্তু ভদ্রমহিলার অ্যাঙ্গার ইস্যু ছিল এবং ভদ্রমহিলা যখন রেগে যেতেন, ভদ্রমহিলা থামতে পারতেন না। এরকম রাতের পর রাত পার হয়েছে, ভদ্রলোককে বসিয়ে রাখতেন এবং ভদ্রমহিলা অনবরত ইমোশনাল টর্চারের মতো করে মানে সমাধান চাইতেন বা কখনো ফিজিক্যালি হার্ট করতেন বা বিভিন্ন রকমভাবে ভদ্রলোকের কাছ থেকে মানে কাইন্ড অফ মানে ইমিডিয়েট একটা সলিউশন চেতেন, যেটা ভদ্রলোক দিতে পারতেন না। এবং এই যে এই বিহেভিয়ারটা যখন ওনারা শুনলেন, সো যারা ডিটেকটিভ ছিলেন ওনারা একটু জিনিসটা গেস করলেন এবং এরপরে ওনারা চলে গেলেন। এবং এর পরবর্তীতে একদিন ভদ্রলোকের ওয়াইফ আসলেন যে আসলে ওনাকে কেন ব্লেম করা হচ্ছে এবং ওনারা কেন ওনার হাজব্যান্ডের কোনো পরকীয়া বা কোনো অ্যাডিকশন কিছু খুঁজে পাচ্ছে না, কেন ওনারা বলছেন ভদ্রলোক খুব সোবার ছিলেন, এটা আসলেই সুইসাইড এবং উনি আউট অফ ডিপ্রেশন সুইসাইড করেছে, এটা এরকম না, কারণ এটা হলে তো আসলে ভদ্রমহিলার দিকে আঙুল যাচ্ছে। এবং ওনারা হঠাৎ করে আবিষ্কার করলেন যে
ভদ্রমহিলার ওই ফেস, যেটা আসলে ওনার সাপোর্টিং স্টাফ বা যারা মেড সার্ভেন্ট ওনারা যেটা বলেছেন, ভদ্রমহিলা ওই ফেসটাতে চলে যাচ্ছেন। তার মানে ওনারা একটা লম্বা সময় ভদ্রমহিলাকে বোঝানোর চেষ্টা করছেন যে এটা আসলে আমাদের পুলিশদেরকে এভাবেই আগাতে হবে বা আমাদের ডিটেকটিভ কেস এটাও করতে হবে, বাট না, ভদ্রমহিলার পয়েন্ট এস্টাবলিশ করার জন্য উনি আলটিমেটলি সবাইকে একটা পর্যায়ে ওনাদের লিমিট পুশ করা স্টার্ট করে দিলেন। এবং তখন ওনারা বুঝতে পারছিলেন যে এই জিনিসটা কতটা সাফোকেটিং হতে পারে ভদ্রলোকের জন্য, দিনের পর দিন এটা ট্রিগার করা বা টলারেট করাটাই। এবং আলটিমেটলি ওনারা এটা খোঁজটা পান যে ভদ্রলোক ডিপ্রেস ছিলেন এবং উনি আলটিমেটলি ডিপ্রেশনের জন্য ওনার সাইকিয়াট্রিস্টকেও দেখাতেন উনি। সো তখন ওনারা ধীরে ধীরে এটাই বের করলেন যে ভদ্রলোক কনজুগাল লাইফে অসম্ভব সাফার করছিলেন এবং এটা উনি কাউকে বলতে পারছিলেন না। এবং এখান থেকে আমি যদি দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাই, একটা ছেলের বাবা মা ভাই বোন কতটুকু সাপোর্টিভ থাকে তার জন্য, একটা ছেলে বড় হয়ে যাওয়ার পরে তার লাইফে যে কষ্ট হতে পারে, কতটুকু সময় বাবা মা ভাই বোন এটা শোনার জন্য আসলে প্রস্তুত থাকে। এগেইন একটা পুরুষ মানুষ কষ্ট পাচ্ছে, মানে এইটা কতটুকু আসলে তার নিজের ফ্যামিলি নিতে পারে। এবং অনেক ক্ষেত্রে মানে মান সম্মানের ভয়ে সে যে ডিভোর্স দিয়ে বের হয়ে আসবে, অনেক সময় ছেলের বাবা মাও এটা চায় না যে না তুমি এটা দিতে পারবা না, তুমি একটু সহ্য করো, এটা দেখো ওটা করো। এবং অনেক সময় এই সিনারিও তো আসে যে মা নিজেও টক্সিক, ছেলের সংসারটা সে নিজের হাতে ভাঙতেছে এবং ছেলেটা মারাত্মকভাবে সাফার করতেছে। বউ এবং শাশুড়ির যুদ্ধের ভিতরে ছেলেটা জাস্ট টেবিল টেনিস বলের মতো বাড়ি খাচ্ছে। হ্যাঁ, আমরা তাকে ছেলেটাকে বলতে পারি স্পাইনলেস, আপনি ম্যানেজ করতে পারেন না, আপনারই তো মানে স্পাইন না থাকলে বিয়ে করেছেন কেন, আমরা অনেক কিছু বলতে পারি। বাট জাস্ট একটা জিনিস, যে একটা ছেলে সাফার করে, আমরা কি এটাতে অ্যাকনলেজ করি কিনা, এবং ওনারা আসলেই হেল্প সিক করলে আমরা তাদের ল্যাঙ্গুয়েজটা বুঝি কিনা। এবং বিভিন্ন অর্গানাইজেশনগুলো যেখানে আসলে পুরুষরা অসম্ভব মানসিক চাপ নিয়ে কাজ করেন, ওনাদের স্ট্রেস রিলিভারের জন্য বা মেন্টাল হেলথে ওনারা কিভাবে ডিপ্রেশন, এংজাইটি বা এরকম সুইসাইডাল থটগুলোকে ওভারকাম করতে পারে, এই পার্টগুলো নিয়ে আসলে কতটুকু ফোকাস করা হয়, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদেরকে চিন্তা করা উচিত। আমাদের আরও মানে ভোকাল হওয়া উচিত। কারণ কি, এই সমাজে যদি মেয়েরা সাফার করে, এই সমাজে ছেলেরাও সাফার করছে এবং অসংখ্য ফলস কেস ছেলেদের নামে আছে। এবং এটা তো আমার বিভিন্ন ভিডিও যারা আপনারা দেখে থাকেন এটা জানেন, আমি কথা বারবার বলতে থাকি যে মেয়েরা কি পরিমাণ ফলস কেস ছেলেদের নামে দিয়ে দেয়। যেটা আমি বলেছি যে লেফটিস্ট এবং রাইটিস্ট মেয়েরা অসম্ভব রকম অ্যাগ্রেসিভ এবং এরা অসম্ভব রকম ওমেন ভিকটিম কার্ডটা প্লে করে ছেলেদেরকে ফাঁসায় দেয়। সো আলটিমেটলি আমাদের সমাজে ছেলেরা সাফার করবে, কিন্তু তাদের ভয়েস খুব একটা বাইরে আসে না। একটা দুটো যদি চলেও আসে, এবং ওটা তখন আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নিয়ে নিই। এবং যদি কেউ ছেলেদের পক্ষে কথাও বলতে যায়, তখনও আমরা তাকে অ্যাকচুয়ালি থামানোর চেষ্টা করি এটা বলে যে মেয়েরাও তো কষ্ট পাচ্ছে। আমি আবারও বলছি, মেয়েরা অবশ্যই কষ্ট পায়, আমি এটা অ্যাকনলেজ করি, মেয়েরা এখনও সাফার করে। কিন্তু তাই বলে ছেলেদের কষ্ট পাওয়াটাকে আমরা উড়িয়ে দিতে পারি না। তাদের কষ্টটা নিয়েও আমাদের কাজ করা উচিত, তাদের সাফারিংসটা আমাদের দেখা উচিত, এক্সপ্লোর করা উচিত।